সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু বলুন পছন্দ হয়েছে কিনা, কারণ এই বাড়ি আমি আপনার নামে কিনেছি। মেহুলের এবার চোখ বেরিয়ে আসবে যেন। সে হতভম্ব হয়ে বলে, কি? এত বড় বাড়ি আমার? কেন? আমার তো কোনো বাড়ির দরকার নেই। আপনি কিনলে আপনার আমি কিনুন, আমার লাগবে না। রাবির গভীর নিঃশ্বাস ফেলে। মেহুলের দুই বাহুতে হাত রেখে কিছুটা কাছিয়ে যায়। নরম সুরে বলে, আমি আগেও বলেছি মেহুল, আমার অনেক শত্রু, আমার জীবনের কোনো ভরসা নেই। আমি চাই আমার অনুপস্থিতিতেও যেন আপনি স্বাবলম্বী হয়ে বাঁচতে পারেন, কখনো যেন কারোর কাছে আশ্রয় চেতে না হয়। আর তার জন্য যা যা করার দরকার আমি সব করে যাব। আমি চাই আপনি ভালো থাকুন, জীবনের সবটুকু সুখ পান, সেটা আমার উপস্থিতিতেই হোক বা অনুপস্থিতিতে। আপনাকে সুখী দেখতে পারলেই আমার শান্তি। মেহুল অবাক হয়ে চেয়ে থাকে লোকটার দিকে। এত মুগ্ধতা কেন উনার মাঝে? এত কেন ভাবেন উনি? এত কেন ভালোবাসেন? মেহুলের তো এখন ভয় হচ্ছে, উনার এই অতিরিক্ত ভালোবাসা যদি কোনোদিন উনার জীবনে আতঙ্ক হয়ে দাঁড়ায় তখন। মেহুলকে নীরব দেখে রাবির প্রশ্ন করে, কি হলো মেহুল, আপনার বাড়িটা পছন্দ হয়নি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু এটার অনেক টাকা, আমি জানি। এখন এত টাকা খরচ করার কোনো দরকার আছে? রাবির হেসে বলে, আমার টাকা আপনি আর মা ছাড়া আর কার পেছনেই বা খরচ করব বলুন? আপনারা ছাড়া আমার আছেই বা কে? আচ্ছা, আপনি গিয়ে বসুন, আমি জমির মালিককে কল দিয়ে আসতে বলছি। আজই সব ফাইনাল হোক। আপনাকে নিয়ে আজকে এখানেই থেকে যেতাম যদি বেডরুমে একটা বিছানা থাকতো। তবে আপনি চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহের মধ্যেই সমস্ত ফার্নিচারের ব্যবস্থা করে ফেলবো। মেহুল তার সিটে হেলান দিয়ে বসে, ঘাড় কাত করে রাবিরের দিকে চেয়ে থাকে অনেকক্ষণ। রাবিরও সেটা টের পায়। সে মৃদু সুরে, কাউকে এভাবে দেখতে নেই, তার নজর লাগে। লাগুক, একটু নজর লাগা ভালো। আর সবচেয়ে বড় কথা হলো, বউয়ের নজর লাগলে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, তাই? জি। আপনার কাছ থেকে প্রতিনিয়ত নতুন অনেক কিছু শিখছি। হ্যাঁ, তা তো শিখবেনই। এমন ট্যালেন্টেড মেয়ে বিয়ে করেছেন, ভবিষ্যতে আরো কত কিছু শিখবেন। রাবির ঠোঁট গুজে হেসে। মেহুল বলে, এই যে আজ আপনার এত টাকা গেল, আপনার মায়া লাগছে না? রাবির কপালে ক্ষুদ্র ভাঁজ ফেলে, জিজ্ঞেস করে, টাকার মায়া? হুম। না, টাকার প্রতি মায়া দেখিয়ে কি হবে? এটা তো আর পার্মানেন্ট কিছু না। আজকে আছে তো কালকে নেই। যেই জিনিস ক্ষণস্থায়ী সেই জিনিসের প্রতি মায়া থাকতে নেই। মেহুল নিঃশ্বাস ফেলে, বলে, আপনি বড়লোক মানুষ, এই টাকা হয়তো আপনার জন্য কিছুই না। তবে আমার মায়া লাগছিল। আমি দেখেছি টাকা হাতে না থাকলে মানুষকে কত কষ্ট করতে হয়। আবার বাবা যখন প্রথম অসুস্থ হন তখন বাবার চাকরিটাও চলে যায়। আমি তখন দেখেছিলাম কিভাবে মা কিছু টাকার জন্য খেয়ে না খেয়ে টিউশনি করিয়েছে। মাকে তখন খুব একটা বাসায় পেতাম না। এই বয়সে কত দিকে ছুটেছেন, কষ্ট হতো মাকে দেখে। পরে আমিও দু একটা টিউশনি নিই, তবে মা আমাকে সেটা বেশি দিন কন্টিনিউ করতে দেননি। মা একাই সবকিছু সামলান। এর মাঝে বাবার অফিস থেকে বলা হয় বাবার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ওনারা বাবার পেনশনের ব্যবস্থা করে দেবেন। এখন মাসে মাসে মা বাবার এই পেনশনের টাকা তুলেই সমস্ত খরচ মেটান। তবে এত কিছুর পরেও আমাকে কিছু বলতে দেন না। আমার নাকি খালি একটাই কাজ, পড়াশুনো করা। তাই সেই সময়ে আমি বুঝেছিলাম টাকার কি মূল্য। রাবির এক হাত দিয়ে মেহুলের হাতটা এনে তার কোলের উপর রাখে, সামনের দিকে চেয়েই বলে, টাকা তখনই মূল্যবান যখন আপনি সেটা সঠিক ব্যবহার করবেন। আমার কাছেও টাকা দামি বস্তু, কারণ এর জন্য আমাকেও কষ্ট করতে হয়, আমাকেও পরিশ্রম করতে হয়। তাই আমি জানি টাকার মূল্য কতখানি। তবে আর একটা কথাও বিশ্বাস করি, টাকা ততক্ষণ পর্যন্তই মূল্যবান যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহার করার মানুষ থাকে। এই যেমন ধরুন, আপনার কাছে কোটি কোটি টাকা আছে অথচ আপনি নেই, তাহলে এই টাকার কি হবে? কি হবে এত টাকা থেকে? কিচ্ছুই হবে না। আপনি ছাড়া আপনার এই টাকারও কোনো মূল্য নেই। সেই জন্যই সঠিক সময়ে টাকার ব্যবহার করতে হয়, হোক সেটা যতই বড় অঙ্কের।
আপনার প্রয়োজনে আপনি সেটা অবশ্যই ব্যবহার করবেন। আর হ্যাঁ, এখন থেকে মা বাবার সমস্ত দায়িত্ব আমার। আপনি মাকে বলবেন ওনাদের ছেলে ওনাদের দায়িত্ব নিতে চাইছে, ওনারা যেন অনুমতি দেন। মেহুলের আবিরের হাতটা শক্ত করে চেপে ধরে। মিহি সুরে বলে, নেতা সাহেব, আপনি এত ভালো কেন? রাবির তার দিকে এক পলক তাকায়, মৃদু হেসে বলে, আপনি আমাকে ভালো চোখে দেখছেন বলে। মেহুল তখন ভ্রুকুচকে বলে, তাহলে কি আপনি খারাপ? রাবির জবাব দেয় না, তার দিকে চেয়ে কেবল মুচকি হাসে। গাড়ি থেকে নেমে মেহুল বলল, আপনিও ভেতরে চলুন, মা না হলে আমাকে বকবে। না না মেহুল, আমার এখন গিয়ে একটা মিটিংয়ে যেতে হবে। দেখছিলাম না কতবার করে কল আসছিল, আবার অন্যদিন আসবো, মাকে বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা, আপনি আগে ভেতরে যান, তারপর আমি যাব। মেহুল হেসে তাকে বিদায় জানিয়ে বাসার ভেতর গেল। রাবিরও তারপর আর দাঁড়ায়নি। মিটিং আছে বলে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। রামিনা বেগম বললেন, জামাইকে বাসায় নিয়ে আসতে পারলি না? মা মা আমি ওনাকে বলেছিলাম, কিন্তু ওনার নাকি মিটিং আছে, তাই আসতে পারেননি। বলেছেন অন্য একদিন আসবেন। তিনি আশ্বস্ত হয়ে বিছানায় বসলেন। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বললেন, হে রে, কোথায় ঘুরতে গিয়েছিলি? মেহুল বড় করে নিঃশ্বাস নিয়ে দুপাত তুলে মায়ের মুখ বরাবরই বসে। বড় বড় চোখ করে বলে, তোমার জামাই আজকে কি করেছে জানো? কি করেছে? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে সে ব্যাগ থেকে একটা দলিলের কাগজ এনে মায়ের হাতে দেয়। রামিনা বেগম জিজ্ঞেস করেন, এটা কি? খুলেই দেখো না। তিনি দলিল খুলে পড়তে আরম্ভ করলেন। পড়া শেষ করে হাঁ করে মেহুলের দিকে চাইলেন। অবাক হয়ে বললেন, মেহুল, এটা সত্যি? এত বড় জমি তোর নামে? হ্যাঁ মা, আজ তো সারাদিন উনি এসবই করেছেন। খালি জমি না, ওই জমির উপর বিশাল এক ডুপ্লেক্স বাড়িও আছে, সেটাও আমার। তুমি বুঝতে পারছো মা, উনি কি কি করেছেন? রামিনা বেগম আবার দলিলের দিকে চাইলেন। তারপর মেহুলের দিকে চেয়ে আফসোসের সুরে বললেন, কতগুলো টাকা? হ্যাঁ, আমিও তো সেই জন্য ওনাকে বারণ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা। আজকে সব ফাইনাল করে তবেই ফিরবেন। এই দলিলও তাই আগেই বানিয়ে রেখেছিলেন। রামিনা বেগম বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। বললেন, রাবির তোকে কত ভালোবাসে দেখেছিস? তুই কোনোদিন ছেলেটাকে কষ্ট দিস না, ওর সাথে খারাপ ব্যবহার করিস না। ওর মতো তোর কথা কেউ এত ভাববে না মা, ওকে তুইও আগলে রাখিস। মেহুল মাথা নিচু করে স্মিত হাসল। বলল, আচ্ছা। সকালবেলা মায়ের চিৎকারে মেহুলের ঘুম ভাঙে। সে উঠে বসে এদিক ওদিক তাকায়। কি হয়েছে বুঝতে পারছে না। মা এত সকালে চেঁচাচ্ছেন কেন? ঘড়িতে চেয়ে দেখে 10:25। মেহুল বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে দেয়। তারপর ফ্রেশ হয়ে এসে আস্তে করে দরজা মিলে বাইরে যায়। বাবা মায়ের রুমের কাছে গিয়ে একটু উকি দিয়ে দেখে মা তার ভীষণ চটে আছেন। কিন্তু হঠাৎ উনার হলো কি? বাবা অসুস্থ হওয়ার পর বাবার উপর আর উনি কখনোই রাগ দেখাননি। এখন একমাত্র এই বাড়িতে পড়ে আছে সে নিজে, যার উপর উনি এত রাগ দেখান। কিন্তু মেহুলের জানা মতে সে তো এমন কিছু করেনি যার জন্য একদম সকাল হতে না হতে এমন চিল্লাফাল্লা শুরু হয়ে যাবে। মেহুল তাই ভয়ে দরজার সামনেই দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার আর সাহস পাচ্ছে না। রামিনা বেগম এর মাঝে আবার চেঁচিয়ে ওঠেন, এই মেহুল, তোর ঘুম হয়নি এখনো? উঠবি নাকি কিছু উত্তম মধ্যম খেয়ে তোর ঘুম ভাঙবে? মেহুল এক ছুটে ভেতরে গিয়ে বলে, না না মা, আমার ঘুম ভেঙে গেছে। রামিনা বেগম চোয়াল শক্ত করে তার দিকে চাইলেন। কর্কশ স্বরে বললেন, এদিকে আয়। মেহুল ঢোকিলে এমন ভয়ঙ্কর ভাবে মা কেন ডাকছেন? সে কি করেছে? মেহুল এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে থাকে। রামিনা বেগম আবার বলেন, কি হলো? কথা কি কানে যাচ্ছে না? বললাম না এদিকে আসতে। মেহুল ভয়ে ভয়ে 2 কদম এগিয়ে গেল। রামিনা বেগম তখন তার মুখের উপর একটা পেপার ছুঁড়ে মারে। ক্ষিপ্ত সুরে বলেন, এসব কি? মেহুল বুঝতে পারে না কিছু। পেপারটা নিচ থেকে তুলে চোখের সামনে মেলে ধরে। নিউজপেপারে ফ্রন্ট পেজটা দেখে চোখে পড়তে সে যেন আটকে ওঠে। বিষয় রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছে সে। মেহুল কাঁপা কাঁপা স্বরে বলল, মা, এসবের আমি কিছু জানি না। রামিনা বেগম গর্জে উঠে বললেন, তোমাকে নিয়ে খবরের কাগজে হেডলাইন হয়েছে,
আর তুমি সেটা জানো না? আমাকে কি বোকা পেয়েছো? তোমার শাশুড়ি ফোন দিয়ে কত কথা বলেছেন জানো? তোমার জন্য আজ আমি এত অপমানিত হয়েছি। মেহুল মাথা নুয়ে ভেজা গলায় বলল, আমি এসবের সত্যি কিছু জানতাম না মা। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ভার্সিটিতে কালকে কোনো সাংবাদিক যাননি। এটা একটা ভার্সিটি প্রোগ্রাম। আমি তো এর আগেও গান গেয়েছি, কিন্তু কালকের গানের ব্যাপারটা এত হাইলাইট হলো কি করে? নিশ্চয়ই কেউ হাইলাইট করেছে। এমনি এমনি তো খবরের কাগজে চলে আসেনি, নিশ্চয়ই কেউ ছাপাতে বলেছে। তুমি না করলে তোমার বন্ধুদের মাঝে কেউ করেছে। যাও এখন গিয়ে খোঁজ নাও কে এসব করেছে। রামিনা বেগমের রাগ বিন্দু মাত্রও কমেনি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন তিনি। মেহুল অসহায় চোখে বাবার দিকে তাকায়। বাবা উদাস চোখে তার দিকেই চেয়ে আছেন। মেহুল ঢোক গিলে জিজ্ঞেস করে, ওই মহিলা তোমাকে কি কি বলেছেন মা? রামিনা বেগম কটমট করে তাকালেন। ক্ষিপ্ত স্বরে বললেন, ওই মহিলা তোমার কি হয়? কোন সাহসে তুমি ওনাকে ওই মহিলা বলে সম্বোধন করছো? মেহুল নিচের দিকে চেয়ে বলে, আমার শাশুড়ি মা তোমাকে কি বলেছেন? কি বলবেন? তুমি কি আর কিছু বাকি রেখেছো বলার? বলেছেন আমরা নাকি ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারি না। বিয়ের আগে ওয়াদা দিয়েছি মেয়ে গান গাইবে না, অথচ বিয়ের পর আমাদের মেয়ে ঠিকই গান গেয়েছে। আর এখন তার প্রশংসায় পঞ্চমুখ চারদিক। ওনার অসম্মানে লেগেছে ব্যাপারটা। আশেপাশের মানুষ নাকি ওনাকে এসে বলেছেন ছেলের বউ দেখে খবরের কাগজে উঠে এসেছে। কার এসব শুনতে ভালো লাগে? উনি তোমার উপর রেগে আছেন। এখন তুমিই ভাবো কি করবে। মেহুল নিজেকে ধাতস্থ করে বলে, ছোট্ট একটা ব্যাপারকে উনি টেনে টুনে এত বড় কেন করছেন? আর আপাত দৃষ্টিতে দেখতে গেলে ওনার তো উল্টো আরো খুশি হওয়ার কথা। ওনার ছেলের বউয়ের গানের এত প্রশংসা, তার নামের খবরের কাগজের শিরোনাম এসছে। উনি খুশি না হয়ে উল্টো কথা শুনিয়েছেন, আর তুমিও কিছু বলতে পারলে না? হ্যাঁ, আমি কি বলবো? ওনার সাথে ঝগড়া বলবো? বলবো যে আমার মেয়ে যা করেছে বেশ করেছে, এটাই বলা উচিত ছিল আমার। এই শিক্ষা তোমাকে আমি দিয়েছি। শুনো মেহুল, তোমার এখন বিয়ে হয়ে গিয়েছে। এখন তুমি না চাইলেও তোমার শাশুড়ি আর স্বামীর কথা মতোই তোমাকে চলতে হবে। ওনারা যখন তোমাকে গান গাইতে বারণ করেছেন, তার মানে তুমি গান গাইবে না। এই নিয়ে যেন আর কোনো কথা না হয়। মেহুলের চোখের কোণে পানি জমে। সে দ্বিতীয় কোনো কথা না বলে নিজের রুমে ছুটে যায়। রুমে গিয়ে দেখে তার ফোন বাজছে। হাতে নিয়ে দেখে রাবির কল করেছে। ইচ্ছে করে সে কলটা কেটে দেয়। মেহুলের ভীষণ রকম কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে তার। চারিদিকে অপরিচিত মানুষরা তার আজ এত প্রশংসা করছে, অথচ তার কাছের মানুষরাই তাকে কোনো দাম দিচ্ছে না। তার স্বপ্নের কথা কেউ ভাবছেই না। রাবির ক্রমাগত তাকে কল দিতেই থাকে। মেহুল এক পর্যায়ে বিরক্ত হয়ে কল রিসিভ করে। কানে ফোন ধরে চুপচাপ বসে থাকে। রাবির ঠান্ডা গলায় বলে, আমি জানি আপনার মন ভালো নেই, বিশ্বাস করুন। আমি মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, তবে মা বোঝেননি। তিনি কোনোভাবেই আপনার গান গাওয়াটাকে মেনে নিতে পারছেন না। তার উপর আজকে খবরের কাগজ দেখে আরো বেশি মন মেজাজ খারাপ হয়ে আছে ওনার। আমার উপরও রেগে আছেন। আপনাকে অনুমতি দিয়েছি তাই আমি সবটুকু দিয়ে মাকে বোঝানোর চেষ্টা করছি মেহুল। তবে মাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না। আর মা রাজি না হলে আমার পক্ষেও আপনাকে সাপোর্ট করা সম্ভব না। আপনি আমাকে ক্ষমা করবেন। রাবিরের বলা শেষ হলেও মেহুল কিছু বলে না। রাবির তার নিঃশ্বাসের শব্দগুলো ঠিকই শুনতে পারছে। মেয়েটা যে খুব কষ্ট পাচ্ছে সেটা ও বুঝতে পারছে। রাবির দীর্ঘশ্বাস ফেলে বলল, এই নিউজটা বের না হলে হয়তো মাকে আমি পরের সপ্তাহে সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম, কিন্তু সকাল থেকেই চোখের সামনে এই নিউজ দেখে ওনার মেজাজ বিগড়ে গিয়েছে। এখন আমি হাজার বোঝালেও উনি বুঝবেন না। কি দরকার ছিল এই প্রতিবেদন দেওয়ার? মেহুল এবার মুখ খুলে বলে, আমি এই প্রতিবেদন দেইনি। কে দিয়েছে সেটাও জানি না। আমি নিজেই তো সকালে মায়ের মুখে সব শুনে অবাক। রাবির অবাক হয়ে বলে, আপনি কিছু জানতেন না? আপনার অনুমতি ছাড়াই আপনার নামে প্রতিবেদন তৈরি করা হয়েছে? জি কে করেছে এসব? আপনার কোনো ফ্রেন্ড? না, আমার তো তা মনে হয় না। কিছু করার আগে ওরা অবশ্যই আমাকে জানাতো। আপনি এক্ষুনি ওনার সাথে কথা বলে শিওর হন, তারপর আমাকে জানান। আর মায়ের কথায় কষ্ট পাবেন না। আমি মাকে আবার বোঝাবো। ঠিক আছে। রাবির কল কাটার পর মেহুল রিতাকে কল দেয়। রিতার কল রিসিভ করে হ্যালো বলতেই মেহুল বলে, তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ, বন্ধের দিনে ঘুমাবো না তো জেগে থাকবো? খবরের কাগজ দেখেছিস? ঘুমের মধ্যে খবরের কাগজ কেন দেখতে যাব? পাগল হয়েছিস নাকি?
ঘুম থেকে উঠে খবরের কাগজটা আগে দে, তারপর আমাকে আবার কল দিস। এই বলে মেহুল কল কেটে দেয়। রিতা তার কথার আগা মাথা কিছু বুঝতে পারে না, তাই সে উঠে আসে। ফ্রেশ হয়ে তাদের বসার রুমে যায়। সেখানে তার বাবা খবরের কাগজ পড়ছিলেন। রিতাকে দেখে তিনি হেসে বললেন, দেখো রিতা, মেহুলকে নিয়ে খবরের কাগজে শিরোনাম হয়েছে। রিতা চমকে খবরের কাগজটা হাতে নিয়ে দেখে প্রতিটা লাইন পড়ে অবাকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সে দৌড়ে আবার রুমে গিয়ে মেহুলকে কল দেয়। মেহুল ফোন হাতে নিয়ে তার অপেক্ষা করছিল। কলটা তাই সাথে সাথেই রিসিভ করে। রিতা তখন বিস্ময় বলে ওঠে, তুই তো এক রাতেই বিশাল গায়িকা হয়ে গেছিস মেহুল। এগুলো কে করেছে? নিশ্চয় ভাইয়া। ভাইয়া মানে রাবিরের কথা বলছিস? হ্যাঁ, তা নয় তো আর কে। মেহুল নিঃশ্বাস নিয়ে বলে, রাবির এসব করেনি রিতা। কে করেছে আমি সেটাই বুঝতে পারছি না। তুই কি জানিস কিছু? না, আমি মাত্র জানলাম। ভাইয়া না করলে কে করবে এসব? আমাদের বন্ধুদের মাঝে কেউ? একদমই না, ওরা কেউ করবে না। আর করলেও তোকে বলে করতো। এটা অন্য কেউ করেছে, আমি ডেম শিওর। কিন্তু সে কে? আমি কি করে তাকে খুঁজে বের করব? আরে এটা তো সিম্পল ব্যাপার। জাস্ট এই নিউজ পেপারে অফিসে গিয়ে জিজ্ঞেস করবি এই নিউজটাকে কে পাবলিশ করতে বলেছে। ওনাদের কাছে নিশ্চয়ই সব ইনফরমেশন রয়েছে। তুই ভাইয়াকে নিয়ে গেলে দেখবি ইজিলি সবকিছু বের করে ফেলতে পারছিস। মেহুলেরও তাই মনে হয়। নিউজ পেপারের অফিসটাতে গেলেই সে সব তথ্য পাবে। আর তার উপর তার কেন যেন মন বলছে এটাও সে অচেনা মানুষটাই যে তাকে ওই চিরকুট আর ফুল দিয়েছিল। এই সবকিছু একজনই করছে, কিন্তু সেটা কে? অফিসের ভেতর রাবির প্রবেশ করতেই সবাই তাকে চিনে যায়। কাজ ফেলে সবাই উঠে দাঁড়ায়। রাবির বলে, আপনারা বসুন, আর কাইন্ডলি আপনাদের অফিসের হেডকে একটু ডেকে দিন, আমার ওনার সাথে একটু কথা আছে। একজন লোক তখন বেরিয়ে এসে বলল, স্যার, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে বসের রুমে নিয়ে যাচ্ছি। রাবির মেহুলের দিকে চেয়ে বলল। চলুন মেহুল। মেহুলও তার পেছন পেছন যায়। একটা রুমের সামনে এসে সেই লোকটা দরজায় নক করে বলে, বস, রবিন স্যার এসেছে, আপনার সাথে নাকি কথা বলতে চান। বস ভেতর থেকে বলেন, ওনাকে নিয়ে ভিতরে আসুন। রাবির আর মেহুল ভেতরে ঢুকতেই অফিসের বস উঠে দাঁড়ান। এসে বলেন, ভালো আছেন? জি, আপনি কি এখন ফ্রি আছেন? আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জি জি, অবশ্যই, বসুন না। তারপর লোকটা তার পিএকে বলল, যাও, ওনাদের জন্য শরবত নিয়ে এসো। তারপর বলুন রাবির খান, কোন সৌভাগ্যে আপনার পদচিহ্ন আমার অফিসে পড়েছে? তা তো বলবই। তার আগে পরিচয় করিয়ে দিই, উনি আমার ওয়াইফ মিসেস মেহুল খান। লোকটা চমকে বলল, ওমা, ম্যাডামকে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছে? মেহুল ইতস্তত স্বরে বলল, জি ভালো। আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলুন? রাবির তখন একটা খবরের কাগজ লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তো আপনাদের অফিসেরই নিউজ পেপার, তাই না? লোকটা ভালোভাবে দেখে বলল, হ্যাঁ, কেন, কোনো সমস্যা হয়েছে? আচ্ছা বলছি। তার আগে আপনি এটা বলুন, আপনার নিউজ অফিস থেকে কোনো খবর ছাপানোর আগে যাকে নিয়ে খবর ছাপান তার অনুমতি নেন? আসলে অনুমতি নেওয়ার তো কিছুই নেই। আমরা সাধারণত প্রতিদিনের ঘটনাগুলোই এখানে তুলে ধরি, আর প্রতিবেদনে যা আছে সেটা ব্যক্তির মতামত নিয়েই করা হয়। বেশ, বুঝলাম। আমাকে তাহলে আরেকটা জিনিস বুঝান। এই যে এই বিনোদনের অংশে কালকে এটা খবর ছাপানো হয়েছে একটা মেয়েকে নিয়ে, যে তার বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে গান গেয়েছিল, এবং তার গানের কথা উল্লেখ করে আপনার পত্রিকাতে বেশ হাইলাইট করে একটা শিরোনাম প্রকাশ করা হয়েছে। কিন্তু এই শিরোনামের ব্যাপারে ওই মেয়েটা কিছুই জানে না, মানে সে জানেও না যে তাকে নিয়ে একটা প্রতিবেদন লেখা হচ্ছে। এখন আবার কথা হচ্ছে আপনাদের অফিসের কোনো সাংবাদিক বা প্রকাশক সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন না। তার মানে নিশ্চয়ই কেউ আপনাদের অফিসে এসে এই প্রতিবেদনটা লিখতে বলে গিয়েছেন, আর আমরা এখন সেই ব্যক্তিটার নামই জানতে চাই। লোকটা চিন্তায় পড়ে, খবরের কাগজটা ভালো করে দেখে, বলে, আপনার ওয়াইফকে নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে। জি, সেটা আমার ওয়াইফ জানতো না। তাহলে এটা কে করেছে, আর ডিটেলস আমাকে দিন। লোকটা আমতা আমতা করে বলল, আসলে আমি কিছু হেড হলেও এই নিউজ পেপারে কি কি ছাপবে না ছাপবে তা সব আমার পিএ ঠিক করে থাকে। আপনারা ওর কাছ থেকে কিছু জানতে পারবেন।
তাহলে ওনাকে ডাকুন। ওই তো চলে এসেছে। পিয়ে দুটো শরবতের গ্লাস নিয়ে ভেতরে ঢুকে রাবিরের সামনে একটা গ্লাস দেয়, অন্যটা মিহুলের সামনে। রাবির তাকে পরখ করে বলে, আপনি এখানে বসুন, আপনার সাথে আমার কথা আছে। পিয়ে খানিকটা ঘাবড়ে গেল। সে জোরপূর্বক হেসে বলল, আমার সাথে? জি, বসুন। লোকটা ঢোক গিলে বসে। রাবির তার দিকে ঘুরে বসে, খবরের কাগজটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিউজটা আপনি তৈরি করেছেন? লোকটা ভালো মতো দেখে বলল, নির্দিষ্ট করে তো বলা যায় না, তবে বিনোদনের অংশটা আরেকজন দেখাশোনা করুক। রাবির এবার নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে, কিছুটা রাগ দেখিয়ে বলে, কে দেখাশোনা করেন তাকে ডাকুন। আচ্ছা স্যারকে ডেকে আনছি। স্যার। গো ফাস্ট। পিয়ে দ্রুত সেই কক্ষ থেকে বেরিয়ে গেল। অফিসের বস বলল, চিন্তা করবেন না, আপনারা সঠিক তথ্য পাবেন। রাবির ভ্রু কুচকে বলল, আপনারা অনুমতি ছাড়া প্রতিবেদন কেন প্রকাশ করেন? এই নিয়ম কোথায় লেখা আছে? আপনাদের নিউজের জন্য যে অন্য একটা মানুষকে সমস্যায় পড়তে হয় সেটা কেন খেয়াল রাখেন না? বস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, মিস্টার খান, আপনি শান্ত হন। আমরা নিজেরাও জানতাম না এই ব্যাপারটা। আমাদের যা বলা হয় আমরা কাগজের পাতায় তাই লিখি, এইখানে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, তাই তো। যে এসে যা বলবে আপনারা তাই লিখবেন। সেটা সত্য মিথ্যা বা প্রাইভেসির কথা চিন্তা করবেন না। এত বড় নিউজ অফিসের এই অবস্থা। রাবিরকে কিছু বুঝিয়ে বলার আগেই পিয়ে এসে আবার সেখানে হাজির হয়। সে মাথা নুয়ে বিনীত সুরে বলল, উনি আজ আসেননি, দুজনে ছুটিতে গিয়েছে। রাবির এবার আরো বেশি গর্জে ওঠে। সে কপট রাগ দেখিয়ে বলে, বাহ, এবার উনিও নেই, মানে এখন কোনোভাবেই কোনো তথ্য পাওয়া যাবে না, তাই তো? বস বলেন, না না, কেন পাওয়া যাবে না? উনি 2 দিনের ছুটিতে গিয়েছেন, 2 দিন পর তো চলে আসবেন। উনি আসলেই আমি আপনাকে কল করে জানাবো, আপনি চিন্তা করবেন না। রাবির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর টেবিলের উপর দুহাত চাপড় মেরে ধরে বলে, আমি যদি সহজে ওই লোকটার ডিটেলস না পাই তবে কিন্তু আমি থানায় এই নিউজ অফিসের বিরুদ্ধে মানহানির মামলা করব। কথাটা যেন মাথায় থাকে। এই বলে সে মেহুলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে চুপচাপ দুজন বসে আছে। মেহুল রাবিরের এতটা রাগ আগে দেখেনি। আজ এই একটু দেখে রাবিরকে ভয় পাচ্ছে সে, তাই কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এক পর্যায়ে রাবিরই প্রথম বলে ওঠে, আপনি চিন্তা করবেন না, আমি যে কোনো মূল্যে ওই লোকটাকে খুঁজে বের করব। মেহুল মৃদু সুরে মিনমিনিয়ে বলল, আপনি আমার উপর রেগে আছেন তাই না? আপনার উপর কেন রেগে থাকবো? রাবিরের কণ্ঠ স্বাভাবিক। মেহুল বলল, আমার জন্য আপনার মা আপনার উপর রেগে আছেন। ভুল তো আমি করেছি, আমার এই গান গাওয়া উচিত হয়নি। মেহুল এই বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রাবির একবার তাকায় তার দিকে। চোখের একপাশ থেকেও বোঝা যাচ্ছে যেন চোখের কোণে বিষাদ জমেছে তার। রাবির মেহুলের হাতটা আলতো করে মুঠোয় নেয়, নরম গলায় বলল, মা আর আপনার মাঝে আমি কারো কষ্টই সহ্য করতে পারি না, কিন্তু আবার এই দুদিক সামলাতেও পারছি না। মা মানতে নারাজ, তার উপর আপনার কষ্ট, আপনার স্বপ্ন। কিভাবে আপনার মুখের উপর বারণ করি, আবার কিভাবেই বা মার বিরুদ্ধে যাই? দুটার কোনোটাই আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আমি যে বড্ড অসহায় মেহুল। মেহুল তার দিকে আবার ফিরে তাকায়। লোকটার জন্য তার খুব মায়া হয়। ইস, মাথার ভেতর এমনিতেই তার কত দুশ্চিন্তা, তার উপর সেও এখন বাড়তি চাপ সৃষ্টি করছে। মেহুল তাই নাক টেনে নিজেকে শান্ত করে, বলে, থাক, আমার জন্য আপনি মাকে কষ্ট দিয়েন না। আমি চাই না আমার জন্য আপনাদের সম্পর্ক খারাপ হোক। মা যা বলবেন আমি তাতেই রাজি। রাবির উদাস চোখে মেহুলের দিকে তাকায়। মেয়েটা মুখে যাই বলুক না কেন, তার চোখ তো অন্য কথা বলছে। চোখের সামনে তো তার বিষণ্ণতা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাবির কি করে এই মেয়েটার প্রতি এত কঠোর হবে? সে বলে, আপনি জানেন আপনার চোখও কথা বলে, আর আপনার এই মুখের কথার সাথে আমি আপনার চোখের কথার কোনো মিল পাচ্ছি না। আপনি কষ্ট পাচ্ছেন মেহুল। মায়ের সাথে আমি কথা বলবো, আমি বুঝিয়ে বলবো সব, দেখবেন মা অবশ্যই রাজি হবে। আর যদি না হন? মেহুলের এই প্রশ্নের আর কোনো জবাব দেয় না রাবির, কেবল গাড়ি চালানোতে নজর দেয়। মেহুল তখন নিজ থেকেই বলে, মা রাজি না হলে আমিও আর গান গাইবো না। অনার্সটা কোনো রকমে শেষ করব। তারপর আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। সেখানে আমি আর 5টা মেয়ের মতোই একটা ছোট্ট সংসার শুরু করব। আর তারপর আমাদের বাচ্চা কাচ্চা হবে। মা নাতি নাতিদের নিয়ে খুশিতে সময় কাটাবেন, আমিও আমার মতো সংসার করে যাব। ভালো না আইডিয়াটা?
রাবির দীর্ঘশ্বাস ফেলে, বলে, আমি শুনেছি মেয়েরা নাকি সব পারে। আজ মনে হচ্ছে আসলেই মেয়েরা সব পারে। খুব নিখুঁতভাবে তার স্বপ্নকে পা মারিয়ে দিয়ে সেখানে বাস্তবতার পাহাড় গড়ে তুলতে পারে, অথচ সেই পাহাড়ের নিচে চাপা পড়ে যে আজীবন তাকে কাতরাতে হয়, সেটা একটা মেয়ে কোনোভাবেই বুঝতে পারে না। আর আপনার সাথে আমি তেমনটা হতে দিব না মেহুল। আপনি যতদিন পর্যন্ত না সবকিছু খুশি মনে মেনে নিচ্ছেন, ততদিন পর্যন্ত এইসবের কিছুই হবে না। মেহুল ভার্সিটিতে যাওয়ার পর সবাই বেশ উৎসাহ নিয়ে তাকে সাধুবাদ জানাচ্ছে। টিচাররাও সবাই খুব খুশি। রীতা মেহুলের কাছে গিয়ে বলল, দোস্ত, আর যাই হোক, এই এক নিউজ পেপারে হেডলাইন তোকে ছোটখাটো সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যে করেছে সে ভালোই করেছে। দেখবি, এখন এই সূত্র ধরে বাইরে থেকেও তোর জন্য গান গাওয়ার অফার আসবে। তবে আজ মেহুলের মাঝে কোনো উৎসাহ নেই। সে নীরস মুখে বলল, কি তুই খুশি না? মেহুল রীতার দিকে চেয়ে বলল, বাড়িতে এই নিয়ে ঝামেলা চলছে। রাবির ওনার মাকে কোনোভাবেই রাজি করাতে পারছেন না। এই অবস্থায় আমি কি করে খুশি হব বলতো? রীতা বুঝতে পারে। সে মেহুলের কাঁধে হাত রেখে তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করিস না দোস্ত, সব ভালো হবে। হ্যাঁ, ভালো লাগছে না। চল আজকে একটু ফুচকা খেতে যাই। কিন্তু রাব্বি স্যার তো তোকে ডেকেছিলেন। আমাকে কেন? জানি না। আচ্ছা চল তাহলে আগে সেখানেই যাই। মেহুল স্যারের কেবিনের কাছে গিয়ে বলল, আসবো স্যার? স্যার বললেন, হ্যাঁ হ্যাঁ মেহুল, ভেতরে আসো। মেহুল ভেতরে প্রবেশ করে। রাব্বি স্যার হেসে বললেন, প্রোগ্রামের পর তো তোমাকে আর দেখাই যায়নি। সেমিস্টার ব্রেকে কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো নাকি? মেহুল সৌজন্যে হেসে বলল, না স্যার, তেমন কিছু না। ক্লাস নেই বলে আসা হয় নাই আর কি। আচ্ছা, আপনি নিউজ পেপার দেখেছেন নিশ্চয়ই। সবাই তো আপনার বেশ প্রশংসা করছেন। আপনার পরিবারের মানুষও নিশ্চয়ই খুব খুশি। মেহুল মাথা নুয়ে মৃদু সুরে বলল, জি স্যার। তা তো হতেই হবে। মেয়ের এমন প্রাপ্তিতে তো সব বাবা মাই খুশি হন। তবে এখন আর একটা খুশি সংবাদ আছে। কি? আমার এক বন্ধু, ভোকাল আর্টিস্ট, সে নতুন নতুন সিঙ্গারদের নিয়ে কাজ করে। প্রতি বছর তার একটা করে অ্যালবাম রিলিজ হয়, আর সেটা হিটও হয় খুব। তো সে কালকে খবরের কাগজে তোমার খবর দেখে আমাকে কল দিয়ে বলে, মেয়েটা তোদের ভার্সিটির না? আমি বলি হ্যাঁ, আমার ছাত্রী। সে তখন দারুণ একটা খবর দেয়, তোমাকে ওর সাথে কাজ করার অফার দেয়। আমাকে বলেছে তোমার সাথে কথা বলার জন্য। তুমি একবার ওর সাথে কাজ করলে তোমার আর গানের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, এমনিই সেটা অনেক উপরে উঠে যাবে। তো এই নিয়ে তোমার কি মত? মেহুল বিষয় নিয়ে চেয়ে থাকে। সারা জীবন যা চেয়ে এসেছে আজ সেটা তার সামনে। সে কি সেটা ছুঁয়ে দেখবে না? বারণ করে দেবে? মনের বিরুদ্ধে গিয়ে এমনটা করতে পারবে সে? মেহুল চিন্তায় পড়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। স্যার বললেন, কি হলো মেহুল, কি ভাবছো? এই সুযোগ কিন্তু কেউ সহজে হাতছাড়া করবে না, তাই যা সিদ্ধান্ত নেওয়ার ভেবেচিন্তে নিও। মেহুল কিছু সিদ্ধান্ত নিতেই পারে না। একা এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব না। তাই সে স্যারকে বলে, স্যার, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমি আপনাকে ভেবে বলছি। হ্যাঁ অবশ্যই, তুমি সময় নিয়ে ভেবে বলো। আচ্ছা স্যার, ধন্যবাদ। ফুচকা মামাকে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা বানাতে বলে সে চেয়ারে বসলো। রীতা তখন বলল, তুই রাজি হয়ে গেলেই পারতি। কত বড় একটা সুযোগ। তোকে ওই লোকটা রাতারাতি সিঙ্গার বানিয়ে দিতে পারতো। উনি খুব ভালো আর্টিস্ট, আমি ওনার নাম শুনেছি। মেহুল চোখ মুখ কুঁচকে বলল, এত কিছুর পরেও আমি কিভাবে রাজি হই বলতো? আমি এখন রাজি হলে ভবিষ্যতে এই নিয়ে আরো ঝামেলা হবে। ভাইয়া আছেন তো সবকিছু সামলে নেওয়ার জন্য। একটা মানুষ আর কত দিক সামলাবেন? ওনার সামনেই ইলেকশন, এই নিয়ে রাত দিন ছুটছেন। তার উপর সেই অপরিচিত ব্যক্তিটিকে নিয়েও ওনার মাথায় বিশাল দুশ্চিন্তা। আর আমার এই গান নিয়ে ওনার সাথে ওনার মায়ের ভুল বোঝাবুঝি তো চলছে। আর কত দিক সামলাবেন উনি? পাগল হচ্ছেন না তো? এটাই বেশি। আমি আর এইসবের মাঝে নতুন করে কোনো প্রেশার সৃষ্টি করতে চাই না। ওনার সাথে কথা বলবো, উনি যা বলবেন তাই হবে। রীতা মেহুলের মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর সে মৃদু হেসে বলে, তুই ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস, তাই না? মেহুল দ্বিধাগ্রস্ত চোখে তাকায়। এটাকে ভালোবাসা বলে? নিজেকেই নিজে প্রশ্ন করে। তবে তার মন কোনো জবাব দেয় না, তাই সেও বুঝতে পারে না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, ভালোবাসা না হলেও মানুষটাকে আমি সম্মান করি। উনি আমাকে নিয়ে খুব ভাবেন, তাই স্ত্রী হিসেবে এটুকু চিন্তা করা আমার কর্তব্য। রীতা ঠোঁট কামড়ে হেসে বলে, তাও ভালোবাসিস সেটা স্বীকার করবি না?
মেহুল নাক ফুলিয়ে বলে, না, করব না। আমি কেন করব? উনি আগে করবেন। উনিও তো আমাকে এখন পর্যন্ত ভালোবাসার কথা বলেননি। তবে আমি কেন স্বীকার করব? ওনার আগে তো জীবনেও না।